আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলে। সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সো তোমরা জানো তোমাদের ফ্রি ইংলিশ কোর্সের ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলছে। আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে পাংচুয়েশনস অ্যান্ড ক্যাপিটালাইজেশনস। সো তোমরা জানো এই টপিকটা অত্যন্ত সহজ, তারপরেও তোমরা এখানে ভুল করে ফেলো। সো সহজ টপিকে 5 থেকে 5 আমাদেরকে আহ, পাইতে হবে। তো যাতে ভুল না হয় এই কারণে তোমাদেরকে আমি পাংচুয়েশন ক্লাসটা দিলাম। দেখো, বেসিক কিছু কথাবার্তা বলা আছে এখানে। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের বেসিক নিয়মগুলো তোমরা আশা করি সকলেই জানো। এই শীটে যে অংশগুলো মধ্যে তোমাদের ভুল হয় সেই অংশটাই আলোচনা করব। বাকি অংশগুলো আমি আলোচনা করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে ওই অংশে তোমাদের ভুল কমই হয়। যে অংশটাতে ভুল হয় এই অংশটাই আমরা কভার করব। দেখো, প্রশ্নটি যদি প্রথমত যেটা মনে রাখবা, প্রশ্ন যদি ন্যারেশন আকারে থাকে তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ খুঁজে বের করবা। এখন তুমি কেমনে বুঝবা যে এটা ন্যারেশনে আছে নাকি ন্যারেশনে নাই? তুমি খেয়াল করবা, প্যাসেজটা যদি দেখো তাহলে বুঝবা যে প্যাসেজটি ন্যারেশন আকারে আছে কিনা সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে প্যাসেজটি ভালোভাবে পড়ে রিপিটিং ভার্ব অর্থাৎ সেইড, টোল্ড, আস্কড, রিপ্লাইড, অর্ডারড ইত্যাদি ভার্ব আছে কিনা তা খুঁজবা, তাইলে বুঝবা এটা কিসে আছে, ন্যারেশন আকারে আছে। তো ন্যারেশন আকারে থাকলে তুমি দুইটা জিনিস বার করবা, আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বের কাজ করবা তোমার অবশ্যই। ন্যারেশন আকারে থাকলে তোমাকে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের কাজ করতে হবে। যেমন ধরো, আমি যদি একটা এক্সাম্পল দেই, হি said to his son, why are you late? দেখো, আমি এটা একটা প্রশ্ন দিলাম তোমাকে, হি said to his son, why are you late? বাক্যটা দেখো, এখানে যেহেতু said আছে তার মানে এটা ন্যারেশন আকারে আছে, তার মানে রিপোর্টেড স্পিচ বের করতে হবে, রিপোর্টিং ভার্ব বের করতে হবে। said এর পরে অবজেক্ট হচ্ছে টু হিজ সন, তাহলে সন পর্যন্ত হচ্ছে অবজেক্ট, রিপোর্টিং ভার্ব হচ্ছে said। তার মানে আমরা লিখবো, আমরা জানি প্রত্যেক বাক্যের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়, তাহলে এইচ ক্যাপিটাল লেটার, হি said to his son, এখানে এসে অবজেক্টটা শেষ, তাহলে কমা। তারপরের অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এখানে দিতে হবে ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচের প্রথম লেটার ক্যাপিটাল হয় এই কারণে লিখতে হবে ডব্লিউটা বড় হাতের, হোয়াই, হোয়াই আর ইউ লেট, হোয়াই আর ইউ লেট। বাক্য শেষ যেহেতু ইন্টারোগেটিভ এর কারণে প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা দিয়ে শেষ করতে হবে। তো এটা হচ্ছে, এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ, আর এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আশা করি বুঝতে পারছো। এবং অবশ্যই যেহেতু সেড আছে এই কারণে এটা হচ্ছে একটা আমাদের ন্যারেশন আকারে আছে, এবং রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব বের করতে হবে। তো আশা করি বুঝছো। এই অংশটা দিয়ে তোমাদের ভুল হয়, আমি এখানে আমি বলছি কিন্তু যে অংশের মধ্যে ভুল হয় তোমাদেরকে ওই অংশটা ধরাই দিব। স্পেশাল রুলস আমি তোমাদেরকে দিছি, এখানে খেয়াল করো। স্পেশাল রুলস 1, সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্টের পরেই রিপোর্টিং ভার্ব থাকে তাহলে অবজেক্টের পরে কমা দিতে হবে, এবং রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ রাখতে হবে। ফর এক্সাম্পল, জরিনা said to আবুল, ডু ইউ লাভ মি? দেখো, এই বাক্যটা মধ্যে said হচ্ছে একটা ভার্ব, টু আবুল হইছে অবজেক্টের অংশ, তার মানে এই আবুল পর্যন্ত হচ্ছে অবজেক্ট, ডু ইউ লাভ মি এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমি বলছি সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পরে, এই যে সাবজেক্ট জরিনা, পরে যদি রিপোর্টিং ভার্ব থাকে, এই যে রিপোর্টিং ভার্ব said, তাহলে অবজেক্টের পর কমা দিতে হবে। এই যে টু আবুলের পরে এখানে অবজেক্টের পর কমা দিতে হবে। এখানে দেখো, আমরা জানি বাক্যের প্রথম লেটার ক্যাপিটাল হয়, এই কারণে জরিনার যে ক্যাপিটাল লেটার, said to আবুল, আবুল যেহেতু প্রপার নাউন
প্রপার নাউনের প্রত্যেকটা লেটার প্রথমে ক্যাপিটাল হয়, এই কারণে ক্যাপিটাল লেটার হইল আবুল অবজেক্ট টু আবুল পর্যন্ত অবজেক্ট, এই কারণে কমা। তারপর অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, তো রিপোর্টেড স্পিচ থাকে ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমা দিলাম। তারপর দেখো এখানে বলা আছে যে বলছিলাম যে রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমার ভিতরে প্রথম লেটার ক্যাপিটাল হয়, এই কারণে ডিটা বড় হাতের। ডু ইউ লাভ মি ইন্টারোগেটিভ, এই কারণে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো 2 নাম্বার লেখা আছে আবুল সেইড টু জরিনা নো আই হেট ইউ। তাহলে দেখো সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, টু জরিনা, জরিনা হচ্ছে অবজেক্ট, তাহলে নো আই হেট ইউ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা যদি এটা সমাধান করি বিষয়টা এমন হবে যে আবুল সেইড টু জরিনা, যে বড় হাতের হবে যেহেতু প্রপার নাউন, জরিনা কমা দিতে হবে কারণ হচ্ছে এখানে এসে অবজেক্টের পরে রিপোর্টিং ভার্বের কাজ শেষ। তারপর হচ্ছে ইনভার্টেড কমা রিপোর্টেড স্পিচ, নো প্রথম লেটার ক্যাপিটাল হয়, নো বাক্যের শুরুতে যদি ইয়েস অথবা নো থাকে এটার পরে কমা দিতে হয়, দিলাম কমা। অবশ্যই সামনে অক্সিলারি ভার্বের কোশ্চেন থাকতে হবে। আই, আইটা সবসময় ক্যাপিটাল হবে, এটা তোমরা জানো। আই হেট ইউ, আই হেট ইউ। তো এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ, এর কারণে ফুল স্টপ, ইনভার্টেড কমা এখানে দিছি, এখান দিয়ে শেষ করাই দিব। তা এটা ছিল স্পেশাল রুল 1 এর নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এখানে আরো কিছু এক্সাম্পল দিয়ে রাখছিলাম, তোমরা এটা জাস্ট দেখতে পারো। এখানে যেমন ধরো 3 নাম্বার লেখা আছে যে জরিনা said to her husband, why do you hate me আবুল। দেখো খেয়াল করো এখানে আরেকটু অ্যাডভান্স রুলস আছে। জরিনা আমরা জানি এখানে প্রপার নাউনের যেটা ক্যাপিটাল লেটার হইছে, said to her husband অবজেক্ট, এর কারণে কমা। পর অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, প্রথম লেটার ক্যাপিটাল লেটার, why do you hate me আবুল। এই যে দেখো আবুল বলে সম্বোধন করছে, এটাকে বলে ভোকেটিভ কেস। তো এই কারণে ভোকেটিভ কেসের আগে একটা কমা দিতে হবে, ঠিক আছে, যেহেতু ইন্টারোগেটিভ এই কারণে কোশ্চেন মার্ক। দেখো আবুল রিপ্লাইড আই হেট ইউ বিকজ আই স ইউ ওয়াকিং অন দ্য রোড উইথ ইউর এক্স বয়ফ্রেন্ড ইয়েস্টারডে। তাহলে দেখো আবুল রিপ্লাইড, এখানে রিপ্লাইড এর পরে দেখো সরাসরি আই আছে সাবজেক্ট, তার মানে অবজেক্ট নাই। তাহলে আবুলের এই বড় হাতের, রিপ্লাইড এর পরে যেহেতু ভার্বের কাজ শেষ, অবজেক্টের কাজ শেষ, এই কারণে কমা। পর অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা, আই বড় হাতের হবে, হেট ইউ বিকজ এই যে আই বড় হাতের, স ইউ ওয়াকিং অন দা রোড উইথ ইউর এক্স বয়ফ্রেন্ড ইয়েস্টারডে। এটা যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে ফুল স্টপ বসছে, ইনভার্টেড কমা দিয়া শেষ করে দিলাম। তারপর দেখো 4 নম্বরে লেখা শেষগুলো, 5 নম্বর আরেকটা এক্সাম্পল লেখা আছে যে জরিনা সেইড আই এম, তার মানে সেইড এর পরে কোনো অবজেক্ট নাই, তাহলে সেইড এর পরে কমা দিয়ে দিব। সবগুলাই কিন্তু রিপোর্টিং ভার্ব বাক্যের শুরুতে আছে, অর্থাৎ সাবজেক্টের পরে আছে, রিপোর্টিং ভার্বের আগে আছে। তো সেইড এর পরে কমা, তার মানে এখান থেকে হচ্ছে পুরোটা রিপোর্টেড স্পিচ, তে ইনভার্টেড কমা। আই এম কে যখন একসাথে করে ফেলবো তার মাঝখানে অ্যাপোস্ট্রোফ দিতে হবে, আই এম সরি আবুল। এখানে যেহেতু আবুল বলছে ভোকেটিভ কেস, কাউকে কোনো নাম ধরে বলা, আঙ্কেল, স্যার, ম্যাডাম, এগুলা যখন বলবা, বা ব্রাদার, সিস্টার বলে যখন তুমি কোনো কিছু বলবা, এটাকে বলে সম্বোধন করে, এটাকে বলে ভোকেটিভ কেস। তাহলে তুমি ভোকেটিভ কেসের নাউনটার আগে কমা দিবা। তাহলে যেহেতু এটা শেষে আছে এই কারণে আগে কমা দেওয়া হয়েছে। আই এম সরি আবুল, বাক্য শেষ, ফুল স্টপ। ফরগিভ মি প্লিজ, যেহেতু ফুল স্টপ এর পরে বাক্য নতুন করে শুরু হয় এই কারণে এফটা ক্যাপিটাল লেটার, ফরগিভ মি প্লিজ। এখানে ভার্ব দ্বারা শুরু হয়েছে প্লাস অবজেক্ট, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ফুল স্টপ। তিনটা সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, একটা হইছে অ্যাসার্টিভ, আর একটা হইছে ইম্পারেটিভ, আর একটা হইছে ওই যে তোমার হচ্ছে অপারেটিভ, অপারেটিভ। এই তিনটা সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। ইন্টারোগেটিভ হইলে, ইন্টারোগেটিভ হইলে প্রশ্নবোধক চিহ্ন বসে, এক্সক্লেমেটরি হইলে আমাদেরকে ব্যবহার করতে হয় আশ্চর্যবোধক চিহ্ন। আশা করি তোমরা এগুলা জানো। তো এখানে দেখো 2 নাম্বার রুলসে চলে আসছি, স্পেশাল রুলস 2। সেন্টেন্সের শেষে যদি, এবার থাকবে হচ্ছে সেন্টেন্সের শেষে রিপোর্টিং ভার্ব।
এতক্ষণ দেখছিলাম সাবজেক্টের পরে রিপোর্ট রিপোর্টেড স্পিচের আগে, কিন্তু এখন সেন্টেন্সের শেষে রিপোর্টিং ভার্ব যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচে যদি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে কি করতে হবে, কমা ব্যবহার করতে হবে। এখন কিন্তু আমি কি ব্যবহার করতে পারবো না, ফুল স্টপ ব্যবহার করতে পারবো না। আমরা জানি যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ সেন্টেন্স হইলে আমরা কি ব্যবহার করি, আমরা এখানে রিপোর্টিং ভার্বটা যখন শুরুতে থাকে শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি। কিন্তু এবার যখন রিপোর্টিং ভার্বটা যখন বাক্যের শেষে থাকবে তখন আমরা কি করব, বাক্যটা যখন অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ হবে তখন কিন্তু আমরা কমা ব্যবহার করতে পারবো না, তখন ব্যবহার করতে হবে কমা। যেমন ডিয়ার জরিনা, ইউ শুড নট টক ইন দ্য ক্লাস, সেইট আবু। এই যে দেখো, সেইট হচ্ছে একটা রিপোর্টিং ভার্ব, আবুল হচ্ছে অবজেক্ট, তার মানে এই সেন্টেন্সের শেষে রিপোর্টিং ভার্ব দেওয়া আছে। এই সেইটের আগে পুরোটা অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ, এই সেইট আবুল হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। তার মানে দেখো, আমরা শুরুতে আমরা জানি রিপোর্টেড স্পিচ রাখতে হয় ইনভার্টেড কমার ভিতরে। এই কারণে আমরা ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার পরে প্রথম লেটার ক্যাপিটাল, ডিয়ার জরিনা। তোমরা জানো একটু আগে বলছিলাম ভোকেটিভ কেসের পরে কমা দিতে হয়। ডিয়ার ফাদার, মাদার, আঙ্কেল, ব্রাদার, সিস্টার, এরকম কোনো কিছু বললে এগুলো হচ্ছে ভোকেটিভ কেস, তো এই কারণে আমরা জরিনের পরে কমা দিলাম। তারপরে দেখো ইউ শুড নট টক ইন দ্য ক্লাস, এখানে আইসা বাক্যটা শেষ, তাহলে ইউ সাবজেক্ট, শুড ভার্ব, তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা জানি যেহেতু শেষে রিপোর্টিং ভার্বটা আছে, আগের অংশটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন আমরা এখানে ফুল স্টপ ব্যবহার করতে পারবো না, এখানে দিতে হবে কমা, এই কারণে কমা দিলাম, ইনভার্টেড কমা এখানে আছে, শেষ করে দিলাম। সেইড আবুল, আবুলের এ ক্যাপিটাল লেটার হবে কারণ হচ্ছে একটা প্রপার নাউন। আশা করি বুঝতে পারছো। তো এমনি যদি তোমরা 2 নাম্বার নিয়মটা দেখো, তো এভাবে যদি তোমরা 2 নাম্বার নিয়মটা দেখো তাহলে বুঝে যাবা। 2 এবং 3 আশা করি খুব সহজে বুঝবা, দেখে নিলেই হবে জাস্ট। তারপরে দেখো আমরা চলে যাব, এগুলা জাস্ট একটা নিয়মের মধ্যে পড়ে যাবে, তুমি জাস্ট খেয়াল করবা শুধু একটা দিছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, 3 ধরনের বাক্যই দেয়া আছে, খেয়াল করলেই হয়ে যাবে। দেখো আজকে আমরা আরো 3 নাম্বার রুলসটা যদি দেখি, স্পেশাল রুলস 3, সেন্টেন্সের শেষে রিপোর্টিং ভার্ব থাকে যদি, শেষে যদি থাকে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে কি করব, কোশ্চেন মার্ক এবং এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব থাকবে শেষে, আগে থাকবে হচ্ছে রিপোর্টেড স্পিচ, শেষে থাকবে হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং এই রিপোর্টিং ভার্বের আগের অংশে যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা শেষে কোশ্চেন মার্ক, আর এক্সক্লেমেটরি হলে শেষে ব্যবহার করব আশ্চর্যবোধক চিহ্ন। এটা এখানে বুঝাইছি আমি, এখানে খেয়াল করবা জাস্ট, তাইলে বুঝবা। আমরা এক্সাম্পল দেখলে সবচাইতে বেশি ক্লিয়ার হই। সো চলো এক্সাম্পল দেখি, এখানে লেখা আছে যে হোয়াই ডু ইউ টক ইন দ্য ক্লাস আস্কড রাফেল স্যার টু দ্য স্টুডেন্টস। এই যে আস্কড হচ্ছে একটা ভার্ব, তার মানে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাইলে রিপোর্টিং ভার্ব বাক্যের শেষে আছে, এই যে আস্কড এর আগে পুরোটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ আর এস রিপোর্টেড স্পিচ। আস্কড হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাহলে রাফেল স্যার থেকে টু দ্য স্টুডেন্টস এটা হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশনের অংশ। সো আমরা জানি, আর এর আগের অংশটা তাইলে রিপোর্টেড স্পিচ হবে, তো ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। তারপর হচ্ছে প্রথম লেটার ক্যাপিটাল হোয়াই ডু ইউ টক ইন দ্য ক্লাস, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাইলে এই কারণে প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা শুরুতে আছে যেহেতু শেষ করে দিলে ইনভার্টেড কমা দিয়ে এক্সট্রা রাফেল স্যার, রাফেলের আরটা ক্যাপিটাল হবে কারণ যেহেতু রাফেল হচ্ছে একটা নাম, প্রপার নাউন। টু দ্য স্টুডেন্টস বাক্য শেষ, ফুল স্টপ দিতে হবে এবার। তো এটা ছিল ইন্টারোগেটিভ এর এক্সাম্পল। তো আমরা এবার দেখবো হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ, তাইলে আমরা ক্লিয়ার হয়ে যাব। খেয়াল করো এখানে অনেকগুলো এক্সাম্পল দিছি, সবগুলো এক্সাম্পল আমি করাই দিব না, তোমরা জাস্ট দেখলেই আশা করি হয়ে যাবে। 5 নাম্বার এক্সাম্পলটা দেখো, এখানে বলা আছে যে হাউ ব্রিলিয়েন্ট ইউ আর, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস। তাহলে দেখো দ্য টিচার সাবজেক্ট, সেইড হচ্ছে একটা রিপোর্টিং ভার্ব, টু দ্য স্টুডেন্টস অংশ হচ্ছে
অবজেক্ট, সেইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এটা হচ্ছে আর এস, আর সেইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তার মানে বাক্যের শেষে রিপোর্টিং ভার্ব আছে। আগের অংশ হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ হচ্ছে শুরুতে হাউ আছে, পরে অ্যাডজেক্টিভ আছে, তারপর শেষে দেখো ভার্ব আছে, তার মানে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো শুরুতেই ইনভার্টেড কমা হবে, তারপর হচ্ছে এইচটা ক্যাপিটাল লেটার, আমরা জানি ইনভার্টেড কমার ভিতরের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়, এই কারণে এইচটা ক্যাপিটাল লেটার। হাউ ব্রিলিয়েন্ট ইউ আর, যেহেতু এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ভার্বের পরে আমাদেরকে অবশ্যই আশ্চর্যজনক চিহ্নটা ব্যবহার করতে হবে, ইনভার্টেড কমা দিয়ে বন্ধ। তারপরে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, দ্য টিচার সাবজেক্ট, সেইট হচ্ছে ভার্ব, দ্য স্টুডেন্টস হচ্ছে অবজেক্ট, বাক্য শেষ, ফুল স্টপ। তো আশা করি তোমরা এই নিয়মটাও বুঝতে পারছো। তো আমরা স্পেশাল রুলস আমরা 4-এ চলে যাব। আশা করি তোমরা এটা, এই যে 3টা রুলস পড়াইছি, তোমরা এটা বুঝতে পারছো সহজেই। স্পেশাল রুলস 4-এর মধ্যে দেখো, কেস ইন অ্যাপোজিশন, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর অতিরিক্ত গুণ বা পরিচয় প্রকাশ করলে সেই পরিচয়ের পূর্বে এবং পরে, আগে এবং পরে কমা ব্যবহার করতে হবে, এটাকে বলে কেস ইন অ্যাপোজিশন। যে ওয়ার্ডটা দ্বারা কোন একজন ব্যক্তি বা হয়তো বস্তু হইতে পারে, ওইটার একটা গুণ প্রকাশ করবে, অতিরিক্ত গুণ বা পরিচয় প্রকাশ করবে, এটাকে বলে অ্যাপোজিশন। এই অ্যাপোজিশন ওয়ার্ডটার আগেও কমা দিতে হবে, পরেও কমা দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাপোজিশন ওয়ার্ডটা যদি বাক্যের শেষে থাকে তাইলে শুধু আগে কমা দিতে হবে, আর বাক্য শেষ হলে ফুল স্টপ দিতে হবে। তো আমরা এই ঝামেলাটা শেষ করব, জাস্ট এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এস এম নাহিদ ইসলাম, দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ট্যাপস ইজ এ গুড ম্যান। খেয়াল করো, আমি যখন বলছি যে এস এম নাহিদ স্যার, এটা একজন ব্যক্তির নাম, তারপরে আমি চাইলে বলতে পারতাম যে ইজ এ গুড ম্যান, এখান থেকে বলতে পারতাম এস এম নাহিদ ইসলাম ইজ এ গুড ম্যান, এতটুক বললে আমার বাক্যটার পরিপূর্ণ অর্থ প্রকাশ পাওয়া যেত। কিন্তু আমি কি করলাম, এখানে একটা অতিরিক্ত অংশ আনছি, যেটার কারণে এই নাহিদ ইসলামের একটা অতিরিক্ত পরিচয় দিছে। তার অতিরিক্ত পরিচয়টা কি? দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ট্যাপস, উনি হচ্ছে ট্যাপস কোচিং সেন্টারের একজন সিইও। সো এটা হচ্ছে তার একটা পরিচয় প্রকাশ পাইছি। কেমনে বুঝছি আমরা, দেখো, আমরা এই অংশটা বাদ দিলেও কিন্তু অর্থ প্রকাশ করতে পারতাম, যেমন নাহিদ ইসলাম ইজ এ গুড ম্যান, এতটুকু বললেও আমরা অর্থটা প্রকাশ করতে পারতাম, যেহেতু ওনার এক বাড়তি একটা পরিচয় দিয়ে দিছে, উনি হচ্ছে ট্যাপস এর সিইও, এই কারণে এটা হচ্ছে অ্যাপোজিশন, কেস ইন অ্যাপোজিশন। এটা এখানে বাক্যের মাঝখানে আছে, এই যে দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ ট্যাপস, পরে তার মানে এটা মাঝখানে আছে, আগে একটা শব্দ আছে, পরে একটা ভার্ব আছে, তার মানে এটা মাঝখানে আছে। তাহলে কেস ইন অ্যাপোজিশন মানে কি? কেস ইন অ্যাপোজিশন মানে হচ্ছে যেটার আগেও কমা দিতে হবে, পরেও কমা দিতে হবে। যেমন দেখো, এস এম, আমরা জানি নামের প্রথম লেটার গুলো ক্যাপিটাল হয়, এস এম নাহিদ ইসলাম। তাইলে এই যে অংশটা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন, এর কারণে এখানে কমা দিছি। ফাউন্ডার এন্ড সিইও, দেখো সিইও এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, চিফ এক্সিকিউটিভ অফিসার। সো এরকম সংক্ষিপ্ত রূপের যত ওয়ার্ড আছে, অ্যাব্রিভিয়েশন আছে, এগুলার আমরা প্রত্যেকটা ক্যাপিটাল লেটার করতে হবে। অফ ট্যাপস, তাই এই ট্যাপস এর একটা পরিপূর্ণ রূপ আছে, এই কারণে, তার মানে এটা সংক্ষিপ্ত ভাবে লেখা হয়েছে, এখানে বড় হাতের লেখা হয়েছে, যেহেতু আগে কমা দেওয়া হয়েছে পরেও কমা দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে এটা কেস ইন অ্যাপোজিশন, ইজ এ গুড ম্যান। তো এটা ছিল স্পেশাল রুল 4 এর ব্যবহার। আমরা এখন আরেকটা রুলসে যাব। লেখা আছে যে 5 নাম্বারে, দেখো খেয়াল করবা, খুবই ইম্পর্টেন্ট এই রুলস গুলো, যেখানে তোমরা ভুল করো এই ভুলটাই আমি তোমাদেরকে ধরে দিচ্ছি। খেয়াল করো, এখানে লেখা আছে যে সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব অর্থাৎ ওয়ার্ড প্লাস এলওয়াই থাকলে তারপরে কমা ব্যবহার করে দিবা। যেমন দেখো, রিসেন্টলি আই হ্যাভ গন টু কক্সবাজার সেইড শি, তার মানে সেইড যেহেতু আছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, শি হচ্ছে এখানে সাবজেক্ট, তার মানে এখান থেকে পুরোটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আমরা জানি রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরে রাখে, তো আমরা ইনভার্টেড কমা দিলাম। আর হচ্ছে খেয়াল রাখতে হবে রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমার ভিতরে প্রথম লেটারটা ক্যাপিটাল হয়, এই কারণে ক্যাপিটাল লেটার। রিসেন্টলি দেখো এল ওয়াই যুক্ত ওয়ার্ড আছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব। তো
ly থাকলে অ্যাডভার্ব, তো আমরা অ্যাডভার্বের পরে কি দিব, কমা দিতে হবে, যেহেতু বাক্যের শুরুতে আছে তো রিসেন্টলির পরে কমা দিলাম, দেওয়ার পরে আই জানি ক্যাপিটাল লেটার হয় সবসময় যেখানেই থাকুক, তো আই ক্যাপিটাল লেটার। আই হ্যাভ গন টু কক্সেস বাজার, যেহেতু প্রপার নাউন এই কারণে কক্সের সি বড় হাতের, বাজারের বি বড় হাতের। এখন যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু শেষে আছে রিপোর্টিং ভার্ব, এই কারণে আমরা এখানে ফুল স্টপ দিতে পারবো না, দিতে হবে কমা, তারপরে বাক্য শেষ ফুল স্টপ। তো আশা করি তোমরা বুঝতে পারছো 5 নাম্বার রুলস। তারপরে আমরা সম্ভবত একটা রুলস আছে, এই রুলসটা শেষ হইলে আমরা আজকের ক্লাসটা শেষ করে ফেলবো, অর্থাৎ পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের যেই ঝামেলা এটা শেষ হয়ে যাবে আজকের ক্লাসের এই রুলসটার মাধ্যমে। দেখো স্পেশাল রুলস 6 এ আছে যে 5 প্রকার সেন্টেন্স চিনার উপায়, খেয়াল রাখবা। এখানে আইসা তোমাদেরকে আবার 5 প্রকার সেন্টেন্সটা চিনাইছি ভালোভাবে। সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট অথবা এক্সটেনশন থাকলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্সের শুরুতে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, তোমরা অনেকেই সেন্টেন্সগুলো চিনো না এই কারণে ভুল করো। সেন্টেন্সের শুরুতে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, অর্থাৎ হু, হোয়াট, হোয়েন, হোয়াই, হুইচ, হুম, হুজ, হাউ, হাউ মেনি, হাউ মাচ ইত্যাদি থাকবে, তাহলে বুঝবে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে শেষে প্রশ্নবোধক চিহ্ন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল ইত্যাদি থাকবে। এগুলো কিন্তু সেন্টেন্সের শুরুতে থাকবে, সেন্টেন্সের শুরুতে, এখানে লেখা আছে সেন্টেন্সের শুরুতে থাকবে। যেমন আমি বলতে পারি এম আই রং, এম আই রং, আমি কি ভুল বলেছি? তাহলে দেখো এম শুরুতে আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ, উইল, উড, এই যে মডেল ভার্ব গুলা এগুলো থাকলেও বুঝবে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অবশ্যই সেন্টেন্সের শুরুতে থাকতে হবে এগুলো। যেমন ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তাহলে ক্যান শুরুতে আছে, তাহলে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন, দুইটা গেল। তারপর দেখো ইম্পারেটিভ কিভাবে বুঝবা। ইম্পারেটিভ বুঝার জন্য সেন্টেন্সের শুরুতে দেখো ভার্ব থাকবে, ভার্বের পর অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে, একটা নিয়ম। প্লিজ অথবা কাইন্ডলির পরেও যদি ভার্ব থাকে তাইলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট অথবা লেটস এর পরে যদি ভার্ব থাকে, পরে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। নেভার অথবা ডোন্ট প্লাস ভার্ব থাকলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর তিনটা গেল। এবার দেখো অপারেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবা। বাক্যের শুরুতে মে, উইশ, লং প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, তাইলে বুঝবে এটা একটা অপারেটিভ সেন্টেন্স। তারপরে খেয়াল করো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা তুমি কিভাবে বুঝবা। এখানে লেখা আছে হোয়াটে, বাক্যের শুরুতে যদি হোয়াটে অথবা হোয়াট এন অথবা হাউ প্লাস অ্যাডজেক্টিভ থাকে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, তাহলে বুঝবা এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তখন তোমাকে এই আশ্চর্যজনক চিহ্নটা ব্যবহার করতে হবে। তো তোমাদেরকে আশা করি বুঝাইতে পারছি যে 5 প্রকার সেন্টেন্স কিভাবে বুঝবা, এবং পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের যে অংশটার মধ্যে তোমাদের ভুল হয় ওই অংশটা আমি তোমাদেরকে আজকে ধরাই দেওয়ার চেষ্টা করছি। সো যদি ভিডিওটি মনে করো তোমার জন্য হেল্পফুল হয়েছে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে কি হবে, তুমি আমার যত ভিডিওগুলা দেই সবগুলা পেয়ে যাবা। আর হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা দেখো মোহাম্মদ রাফেল, ইউটিউবও সেই মোহাম্মদ রাফেল, ফলো দিয়ে রাখবা। সো দেখা হচ্ছে এসএসসি বেচ তোমাদের জন্য নতুন একটি টপিকে, সম্ভবত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস করাবো। সো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবা।